এটা পশ্চিমী পাকিস্তান ছিল, আর এটা আবার পূর্ব পাকিস্তান, যে আজকের বাংলাদেশ। বুঝেছো তো? এটা পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান। কিন্তু আজকে এটা বাংলাদেশ কি করে হয়েছে জানার তো বিষয় আছে, তাই না? জানা যাক। 1970 সালে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটার নাম হলো মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান, মুজিবুর রহমান 1970 সালে পূর্ব পাকিস্তান আর পশ্চিমী পাকিস্তানে ভোট হয়েছিল। ভোট তো বুঝো তো, ইলেকশনে কিন্তু জিতে যায়। বাংলাদেশে কোনো আর্মি ছিল না, সব আর্মি ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানের কাছে। পশ্চিম পাকিস্তান ভাবলো মুজিবুর রহমান গোটা মানে ফুল দেশেরই মানে রাজত্ব করবে, ছোট ছোট লোক এটাকে প্রথম থেকেই বাংলাদেশের লোককে মানে আগের তো পূর্ব পাকিস্তানের লোককে কিন্তু অ্যাকচুয়ালি মানে যেটাকে বলা হয় ইস্ট পাকিস্তান, তারাকে ঘৃণা করতে এরা। এরকম ধরনের ঘৃণা হতো, তোমরা ছোট, হাইটে ছোট, তারপরে তোমরা কালো, তোমাদের বুদ্ধি কম, তোমাদের খাওয়ার ঢং নাই, তোমরা বাংলা বলো, হিন্দি বলতে জানো না, অনেক ধরনের গল্প। বুঝলে? এই ধরনের এরাকে দেখো জেলিস 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 মানে ফিল করতো ওরা আর কি। এরাকে মানে জ্বালিয়ে মারতো আর কি, এক কথায় পর জ্বালিয়ে মারতো। এরা ভাবলো যে ইলেকশনে 1970 সালে যখন জিতে গেল, তবুও একে যখন পদে বসতে দিচ্ছে না এখানকার আর্মি, বসতে দিচ্ছে না, তখনই কিন্তু একটা ভাষণ দিয়ে দিল। ভাষণ 7 সেপ্টেম্বরে 7 সেপ্টেম্বরে ভাষণ দিল যে আমরা আজাদি চাই, পশ্চিমী পাকিস্তান থেকে আমরা একটা বাংলাদেশ তৈরি করবো, যেটা হলো আজকের ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ বলে ঘোষণা করব, বাংলাদেশ। বুঝলে? যখনই এই ভাষণ দেওয়া হলো তখনই এখানে আর্মির কিন্তু শরীরে আগুন জ্বলে গেল। আগুন আগুন জ্বলার পরে টিক্কা বলে একটা সেনা ছিল, টিক্কা টিক্কা একে এখান থেকে পাঠানো হলো যে এখানে যা সমস্ত শান্তি করো। এখানে যে মুজিবুর রহমানকে অ্যারেস্ট করলো। কি করলো? অ্যারেস্ট করে, একে অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো এখানে পশ্চিম পাকিস্তানে, জেলে ভরে দিল। যখনই মানে ওকে জেলে ভরা দেওয়া হলো তখনই এখানকার লোক একটা আন্দোলন শুরু করে দিল, আজাদির আন্দোলন শুরু করে দিল। যখনই আন্দোলন শুরু করলো 25 সেপ্টেম্বরে আবার টিক্কাকে পাঠিয়ে এখানে পাঠানো হলো। এই যে দেখছো না ছবি, দেখছো এই ফটোতে 4 লাখ মেয়ে মহিলাদের রেপ করলো, রেপ। চার লাখ মেয়েদেরকে রেপ করা হলো জবরদস্তি। 30 লাখ মার্ডার করা হলো, মার্ডার। 30 লাখ লোককে মার্ডার করে দেওয়া হয়েছে। লগভগ 1 কোটি লোক পূর্বী পাকিস্তান থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে আশ্রয় নিল, জান বাঁচছে না, কি করবে? যখন ইন্দিরা গান্ধী তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, বুঝলে? ইন্দিরা গান্ধী দেখলো যে 1 কোটি লোক, আমরা এমনি তো ক্রাইসিসে আছি, তার মধ্যে 1 কোটি লোককে এসে আমাদের দেশে আশ্রয় দিতে গেলে তোরা খাওয়ার পড়াও তো দিতে হবে, না খাইয়ে তো রাখা যাবে না। তখন ও ভাবলো কি যে এর একটা কোনো ব্যবস্থা নিতে হবে। যখন 1 কোটি যখন রিফিউজি ইন্ডিয়াতে এসে থাকতে লাগলো তো খাবারের জন্য, তখন ইন্দিরা গান্ধী ভাবলো কিছু ব্যবস্থা নিতে হবে। ইন্দিরা গান্ধী তখন সেপ্টেম্বর 1970 সালে সোভিয়েত রুশ ছিল তখন, এখনকার যে রাশিয়া, সেখানে গেল, গিয়ে দেখা করলো ওখানকার পিএম এর সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রমন্ত্রীর সাথে। ওর সাথে দেখা করে বলল যে এই ধরনের পুরো পশ্চিম পাকিস্তান, পূর্বী পাকিস্তানের উপরে তো অত্যাচার করছে, এই ধরনের এই হচ্ছে, তো
এরা তো 1 কোটি লোক তো আমার দেশে এসে ওরা খাওয়ার পড়ার সমস্ত দিতে হচ্ছে, কতদিন আর সইব? তো এই জন্য ওরাকে একটা শিক্ষা দিতে হবে, আপনাদের সাথে থাকতে হবে। রুশ ডাইরেক্ট, সোভিয়েত রুশ যা ছিল, ওকে খোলা পাওয়ার দিলা, হাম তোমারা সাথে বলে দিল, আমি তোমার সাথে আছি, তুমি যা মন তা করো, যাও, তোমাকে খোলা পাওয়ার দিল। এখান থেকে ভাবছে যে পাকিস্তান, পাকিস্তান যে আছে সেও তো মানে অ্যাকচুয়ালি আমেরিকার চামচাই ছিল, সমস্ত আমেরিকা ওকে দিন। আবার ইন্দিরা গান্ধী চলে গেল পাকিস্তান। পাকিস্তানে ওখানকার যে প্রধানমন্ত্রী ছিল, ইন্দিরা গান্ধী চলে গেল নিক্সনের কাছে। নিক্সন আমেরিকার বোধহয় প্রেসিডেন্ট ছিল। এর সঙ্গে দেখা হলো যে আপনি আপনি পুরা পাকিস্তানকে সাপোর্ট দেন, আপনার পয়সাতে পুরো অ্যাটাক করছে, আমার পুরো ইতিহাস খুলে দেখুন। নিক্সন চিচিরিয়া বলছে, তোমার এত বড় দেশ, এত বড় দেশের উপর ছোট্ট একটা দেশ তোমার উপরে অ্যাটাক করতে পারবে, সেই ধরনের। এবং ওখানে মানে একে কোনো পাত্তাই দিল না, এবং দেখা করার জন্য 40 মিনিট বাইরে বসিয়ে রেখেছিল ইন্দিরা গান্ধীকে। যে আমাদের এখন সে 1970 সালে প্রধানমন্ত্রী ছিল আমাদের, তাকে 40 মিনিট বাইরে বসিয়ে থাকার পরে দেখা করেছিল। তা আবার পাত্তা দেয়নি, এবং ব্যাকফুটে, সামনে না, ব্যাকফুটে ওকে গালিও দিয়েছিল, বুঝলেন। তারপরে ওখান থেকে এসে বেরিয়েই বলছে, যাই এবার, এবার মজা দেখাচ্ছি। এবার এসে ওখান থেকে এসে ডাইরেক্ট বলল, আমাদের ইন্ডিয়ান আর্মিকে বলল যে বাংলাদেশের সমস্ত লোককে, পূর্বী বাংলাদেশে যা লোক আছে সবাইকে সবাইকে একটা ট্রেনিং করো, ওরাকে নিজের সেলফ ডিফেন্স করার জন্য ওকে দাঁড় করাও। সবাইকে ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পরে সেই ধরনের মারপিট হলো। পাকিস্তান ভাবছে যে মানে পূর্ব পাকিস্তান তো গেল হাতছাড়া হয়ে, আজাদির জন্য হাতছাড়া হয়ে গেল। তো ওরা ভাবছে যে এখানে যখন লস হচ্ছে, যেটা লস হচ্ছে, এই যে পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তান যেহেতু বাংলাদেশ হয়ে যাচ্ছে, লস যেহেতু ইন্ডিয়ান আর্মির হেল্প নিয়ে, তো ও ভাবছে যে যখন এখানে আমার যতটা লস হচ্ছে, ততটা এখানে আমরা কবজা করে নিয়ে কভার করে নেব, বুঝলেন। তারপরে ভাবছে এখানে কবজা করে নেব। কবজা করার চারটিখানি ব্যাপার তো না। এখানে আমাদের ছিল মেজর কুলদীপ সিং, একটা একজন পাঞ্জাবি, 1.25 লাখ মানুষের সমান তাগত রাখে ফোর্সের সমান। এই কুলদীপ সিং 120 খানা সোলজার ফৌজি নিয়ে, আর্মি ওর সাথে ছিল 120 খানা নিয়ে। ওর মধ্যে ওরা এসছে 2 থেকে 3 হাজার ফোর্স নিয়ে। কোথায় আছে? 2 থেকে 3 হাজার ফোর্স নিয়ে এসছে, ভাবছে এই জায়গাটা দখল করে নেবো, গোটা রাজস্থানের এলাকাটা। ঠিক আছে। কুলদীপ সিং ভাবছে আমি এই সময় পিছিয়ে উঠে যাই, সন্ধ্যার সময় আমি এই সময় পিছিয়ে উঠে যাই, তো পুরো এই জায়গাটা তো ওরা পাকিস্তানকে কেউ আটকাতে পারবে না, কবজা করে বসবে। 120 জন মানে আর্মিকে নিয়ে, মানে ফোর্সকে নিয়ে আলোচনা করছে, তোমরা যদি কেউ পিছিয়ে যেতে মানে পিছিয়ে হটতে চাও তো হটতে পারো, আমি পিছিয়ে হটছি না, আমি একাই থাকছি। তোমরা যদি সাথ দিতে চাও তো। কেউ পিছনে হটে আসেনি, 120 জনই সাথ দিয়েছিল, বুঝেছো। 120 জন নিয়ে 2 থেকে 3 হাজার ফৌজির সাথে পাকিস্তানিদের সঙ্গে লড়ছে, বুঝলে। পূর্বী পাকিস্তান, এখনকার যেটা বাংলাদেশ, এই জায়গাটা যখন লোকসান মানে অ্যাকচুয়ালি যখন দখল মানে আজাদির জন্য ইয়ে করে ইন্ডিয়ার সাপোর্টে যখনই হাতছাড়া হয়ে গেছে, তখনই পশ্চিমী পাকিস্তান ভাবছে রাজস্থানে এই জায়গাটা আমরা দখল করে নেব। কিন্তু এই যে দখল করার আগেই এই জায়গাতে একটা এই জায়গাতে একটা রাস্তা ছিল, সেখানে মেজর কুলদীপ সিং যে ছিল 120 জন জওয়ানকে সাথে ছিল। এরা ভাবছে যে পিছিয়ে তো কেউ হটবে না, সবাই তো বলে দিল আমরা কেউ যাচ্ছি না পিছনে। সব ফোর্স যখন সাথ দিয়েছে, তো জায়গা এইভাবে এভাবে ছড়িয়ে দিল চারদিকে। এরা যখন অ্যাটাক করতে আসছে, এদের কাছে কিছুই ছিল না হাতিয়ার। রাত্রেবেলা এদের কাছে ছিল শুধু মাইন্স বম। মাইন্স বম বুঝো তো? মাইন্স বম জায়গায় বর্ডারে এখানে আশেপাশে বিছিয়ে দিয়েছে। যখনই পাকিস্তানি আর্মি 2 থেকে 3 হাজার ঢুকেছে গাড়ি দাঁড়িয়ে, একটা উড়েছে, দুটা উড়লো, তিনটে, চারটা, পাঁচটা যখনই উড়ে গেছে গাড়ি, 5টা গাড়ি যখনই উঠে গেছে, উড়ে গেল, যখন মাইন্সে লেগে উড়ে গেছে, তখনই ওরা ভাবছে যে 5খানা গাড়ি উড়ে গেল, আর চারো দিক থেকে
মানে গুলি আসছে, বম গোলা সব আসছে, 120 জন না ভুল ইনফরমেশন পেয়েছি। ওরা ভাবলো রাত ভর ভাবছে, এই ভাবতে ভাবতে 6 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, ভাবতে ভাবতে 6 ঘন্টা কাটানো হয়ে গেছে, বুঝলে? 6 ঘন্টা কাটানোর পরে যখন 3টা বেজে গেছে, তখন ভাবছে, তখন 2 থেকে 4 জন সৈনিক, পাকিস্তানি সৈনিক, ওরা সব বমের মেশিন নিয়ে বম খোঁজাখুঁজি করছে, খুঁজতে খুঁজতে এর মধ্যে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে, যখনই সকাল হয়েছে তখনই ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, তখন এমন বিমান ছিল, তখন রাত্রে চলতো না, রাত্রে মানে চলার মানে ছিল না, ওটা দেখতে পেতো না রাত্রে, ওরকম রেডার সিস্টেম ছিল না। যখনই সকাল হয়েছে, একের পর এক সব ট্যাঙ্ক এভাবে উড়িয়েছে, কথাটা বুঝলে? যখনই উড়েছে, রাজস্থানে তো দখল তো দূরের কথা, দেখছো তো কিভাবে পুরো যখন একের পর এক চলে গেছে। তারপরে এই যে এই গান থেকে তারপরে এইভাবে বাস্ট করিয়েছে, এইভাবে সব, এইভাবে সমস্ত ট্যাঙ্ক উড়ার পরে 120 জন পাকিস্তানি আর্মি পুরো মানে খতম করে দেওয়া হয়েছে, মার্ডার ফুল। 2টো ট্যাঙ্ক কবজা করে নেওয়া হয়েছে, যে এখনো সাজিয়ে রাখা আছে, দেখাবো আগে। তারপরে 100 ভিকেলস, মানে ফোর্সের গাড়ি 100টা ভিকেলস নষ্ট করে দেওয়া হয়েছে, বুঝলেন? 36টা ট্যাঙ্ক, 36টা ট্যাঙ্ক যখনই ডিস্ট্রয়েড হয়ে গেছে, তারপরে ওরা ভেবে নিয়েছে আর পারা যাবে না, যেটুকু ছিল পালাই মানে কমান্ডারের পিছন থেকে ওরা ডেকে পালিয়ে নেওয়া গেছে, বাদ বাকি কবজা করানো হয়েছে, এবং 2টা ট্যাঙ্ক ক্যাপচার করে নিয়েছে। এখন অব্দি ইন্ডিয়ান মিউজিয়ামে ওকে সাজিয়ে রাখা আছে। পাকিস্তানের ক্ষমতা থাকলে নিয়ে যাক, পাকিস্তানের যদি ক্ষমতা থাকলে, আজ অব্দি ক্ষমতা হয়নি। তো যাই হোক, পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কি ছিল, আর বাংলাদেশ কি করে হলো, তাহলে বুঝতে পেরে গেছি। আজকে আমরা সবাই বুঝে গেছি আজকে সেশনে। তাহলে আমরা বুঝলাম যে আজকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ কি করে হয়েছে, আজকে আমরা পুরোটাই মোটামুটি বুঝে গেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তা আমাকে কমেন্ট করবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইকও করো।